সুপ্রভাত দাদা। দাদা নমস্কার। নমস্কার। কেমন আছেন? ভালো। কই যাবেন? আমি শ্রীপুর যাব। 1200 টাকা দিয়েন। কি বলছো? এইটুকুন পথ 1200 টাকা? আমি গত মাসেই তো 400 টাকায় গিয়েছি। এর মধ্যে আবার 50 টাকা বকশিস ছিল। এইখান থেকে শ্রীপুর গেছেন 400 টাকায়? মায়েরই বলছি। শ্রীপুর তো এইদিকে, আপনি ওদিক দেখাইলেন কে? আমি এই হাত দিয়ে শক্ত করে সুটকেস ধরে রেখেছি না, এদিকে দেখাবো কি করে এই হাত দিয়ে? তার মানে এই নয় যে আমি কখনো শ্রীপুরে যাইনি। শ্রীপুর এদিকেই। ওঠেন, 100 টাকা কম দিয়েন, আর নামন ওইসব 50 টাকা বকশিস দিয়ে দিয়েন। তাহলে সর্বসা করলে আমার ভাড়া কত হলো দাদা? হিসাব করে দেখেন। কলকাতা হলে এইটুকু রাস্তা 200 টাকায় যেতে পারতাম, বুঝলে? শ্রীপুর কই নামবেন? ওই বড়বাজার চৌরাস্তার মোড়ে। বড়বাজার চৌরাস্তার মোড় থেকে কই যাইবেন? লেখক কাইসুল হাবিবের গ্রামের বাড়িতে যাব। কাইসুল স্যারের গ্রামের বাড়ি আমি চিনি। আমার 100 টাকা বাড়াই দেন, আমি স্যারের বাড়ি পর্যন্ত নিয়ে যাবো। না 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 না, আপাতত নাটক নিয়ে ব্যস্ত থাকতে চাই। এই মুহূর্তে ফিল্ম করার কোনো পরিকল্পনা আমার নেই। হ্যাঁ, ঈদের নাটক করছি, তার ভেতরে একটা কায়সুল স্যারের লেখা। না, কায়সুল স্যারের স্ক্রিপ্ট এখনো পাইনি, তবে 2-1 দিনের ভিতরে পেয়ে যাব। আচ্ছা ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। তুমি লক্ষ্য করেছো ইদানিং আমি তোমার দিকে তাকাই না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আমি সিদ্ধান্ত নিয়েছি তোমার পার্সোনালিটি স্ট্রং না হওয়া পর্যন্ত তোমার দিকে তাকাবো না। ওকে স্যার। তোমাকে যে বইগুলো দিয়েছিলাম পড়েছো? পড়াশোনা না করলে আজীবন অ্যাসিস্ট্যান্টই থেকে যাবে, ডিরেক্টর হওয়া হবে না। 1000 দিন বলেছি, শুধু অ্যাকশন আর কাট বলতে শিখলেই ডিরেক্টর হওয়া যায় না। ক্যামেরাম্যান এসেছে? স্যার কথা হয়েছে স্যার, এখনই চলে যাবে স্যার। স্যার 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 আপনার কি স্যার কালকের থেকে শরীরটা একটু বেশি খারাপ স্যার? হ্যাঁ, কাশিটা একটু বেড়েছে, আর ব্যথার জন্য মাথা উঁচু করে রাখতে পারছি না। স্যার একটা কাজ করবেন না স্যার, আজকের দিনটা স্যার আপনি রেস্ট নেন স্যার। কাজটা 16 তারিখের ভিতরে শেষ করতে হবে না? স্যার স্যার কইতেছিলাম স্যার, আপনি আজকের দিনটা রেস্ট নেন স্যার। ততক্ষণে স্যার যে শুটিংগুলো আছে, মানে ওই ডায়লগ ছাড়া যে ছোটো ছোটো সিকোয়েন্সগুলো আছে না স্যার, প্যাস, এগুলো আমি স্যার শেষ করে ফেলি স্যার। স্যার স্যার ব্যাপারটা স্যার বুঝতেছেন না কেন স্যার? আপনার শরীরটা যদি এর থেকেও খারাপ হয় তাহলে 16 তারিখ কেন স্যার, 20 তারিখের মধ্যেও তো শুটিং শেষ করা যাবে না স্যার। তাহলে কায়সুল স্যারের কাছে কখন যাবে? অনেকদম স্যার, আপনি একদম টেনশন নিয়েন না, জাস্ট 10 মিনিটের ব্যাপার তো স্যার। আসায় শুটিংটা শুরু করুন স্যার। কায়সুল স্যারের কাছে স্ক্রিপ্ট নিয়ে কোনো কিছু বলার দরকার নেই, জাস্ট নিজের চেহারা দেখাবে, সালাম স্যার বলে চলে আসবে। নমস্কার দাদামশাই। আপনার অনুমতি না নিয়ে বসে বলুন দাদামশাই। আগে আমার নাম মোহন বাগচি, আমি এই কলকাতা থেকে এসেছি।
আমি যে আপনার লেখার কি পরিমাণ যে ভক্ত দাদামশাই, মানে কি পরিমাণ যে ভক্ত, আপনি বাসায় না গেলে সেটা বুঝতে পারবেন না। মানে কি বলবো দাদামশাই, আমার স্বর্গীয় বাবা শ্রী যতীন বাগচির ছবির পাশে আপনার ছবিটা টাঙানো আছে। আপনি আমায় আশীর্বাদ করুন দাদামশাই। মোকলেস, কি হচ্ছে ওখানে? আপনার নাম মোকলেস নাকি? তো সেটা আগে বলেননি কেন? আপনি কার কাছে এসেছেন? জি, আমি বাংলা সাহিত্যের অন্যতম দিকপাল লেখক কাইসুল হাবিবের সঙ্গে দেখা করতে গেছি। আমি কাইসুল হাবিব। দাদামশাই নমস্কার। থাক 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 থাক। দাদামশাই, মানে আমি আপনার লেখার যে কি পরিমাণ ভক্ত দাদামশাই, মানে আমি যে কি পরিমাণ ভক্ত, মানে আমি আপনাকে বসে কথা বলি। অবশ্যই আগে আসুন আসুন। দাদামশাই হয়েছে কি, মানে আমি যে আপনার লেখার কি পরিমাণ ভক্ত, মানে কি পরিমাণ যে। চা দিতে বলি নাকি কফি খাবেন? না দাদামশাই, আমি খালি পেটে চা কফি কিছু খেতে চাইনি। মানে হয়েছে কি, বাস থেকে নেমেই আপনার দর্শনের জন্য ছুটে এসেছি। ওই পথে চা কফি খেয়ে বিলম্ব করার রিস্ক নিতে চাইনি দাদামশাই। আপনি কথা বলুন দাদামশাই, কোনো সমস্যা নেই। আমি আপনার এখান থেকে ফিরে গিয়ে হোটেলে কিছু নাস্তা করে নিয়ে তারপরে চা কফি খাবো। ওর চা নাস্তার ব্যবস্থা করুন। আপনি মুখ হাত ধুয়ে চা নাস্তা করুন, আমি ততক্ষণে হাতের কাজটা সেরে নিই। আগে আগে দাদামশাই আসুন। ওই আমার জলপানির ব্যবস্থাটা তো তুমি করবে তো। জলপানিতে কয়েকটা লুচি আর ওই বাংলাদেশের শুকনো লাল মরিচ একটু আলু ভেজে দিলে, আর এর সাথে একটুখানি পায়েস আর দুটো রসগোল্লা, আর যদি টক দই থাকে তাহলে 1 কাপ টক দই দিলে। চাচা একটা চা দিও তো। ও তাহলে আমাকে 1 কাপ চা দিও। হ্যাঁ, আর তোমাদের এখানকার কাপের সাইজ তো ঠিক আমি জানি না, যদি ছোট হয় তাহলে 1 চামচ চিনি দিও, আর 2টো লবঙ্গ আর একটু করে দারচিনি ছেড়ে দিও। আর যদি কাপের সাইজ বড় হয় তাহলে তোমার সুবিধা মতো দিও। হ্যাঁ, আমি কি তোমাকে বুঝাতে পারলাম? নমস্কার দাদামশাই। আগে আমার নাম মোহন বাগচি। কলকাতায় ছোটখাটো একটা প্রোডাকশন হাউস আছে আমার। ওই স্টার বাংলা আর জি বাংলায় আমার দোকানে ধারাবাহিক চলছে। আর আমার নাম ইসমাইল হোসেন, নাটক পরিচালনা করি। সারা বছর এক চলে আমার শুটিং থাকে। ওই কানা ফ্যামিলি, টেরা বাবা, হসুর পাগলা, 3-3টা সিরিয়াল এখন আমার ডাইরেকশনে চলছে। উরি বাবা, আপনি তো দেখছি হিট ডাইরেক্টর মশাই। তা কাইসুল স্যারের কাছে কেন আইছেন? না, হয়েছে কি, জয়াদির ওই কাইসুল স্যারের লেখা খুব পছন্দ, আর আমার খুব শখ যে জয়দিকে নিয়ে একটা দীর্ঘ ধারাবাহিক নাটক বানাবো। তো সেদিন সুযোগ পেয়ে জয়দিকে কথাটা জানালাম। জয়দি বললেন যে যদি কাইসুল স্যারের স্ক্রিপ্ট জোগাড় করতে পারি তাহলে উনি করবেন। তাই আর কাল বিলম্ব না করে আমি বাংলাদেশে ছুটে এলাম। এখন কাল বিলম্ব না করে কলকাতা ছুটে যান। আপনার কথা ঠিকই বুঝতে পারলাম না তো দাদা। এবছর জয়ার কোনো শিডিউল টিডিউল নাই। হ্যাঁ, ফিল্ম টিল নিয়ে খুবই ব্যস্ত। এসব কি বলছেন দাদা? আরে পরশুদিনই তো জয়দির সাথে আমার কথা হলো, উনি বললেন স্ক্রিপ্ট পছন্দ হলে শিডিউল কোনো সমস্যাই না। আর্টিস্টরা ফোনে এরকম অনেক কথাই বলে। আরে না না, ফোনে না। আমি পরশুদিন জিজু মশাইকে হসপিটালে দেখতে গিয়েছিলাম, সেখানেই তো জয়দির সাথে আমার কথা হলো।
জিজু মশাই কেডা? আরে অমিতাভ বচ্চন শুটিংয়ে আহত হয়ে উনি লীলাবতী হসপিটালে ভর্তি হয়েছিলেন না। মানে আপনি কি এতক্ষণ অমিতাভ বচ্চনের ওয়াইফ জয়া বচ্চনের কথা কইতেছিলেন? আরে মশাই হ্যাঁ, তো আপনি কার কথা ভাবছেন? মানে জয়া বচ্চন কি আপনার বোন হয়? পাড়াতো বোন, উনি কলকাতার না, আমরা তো একই পাড়ার মানুষ। আরে জয়দীর আবার আমার মায়ের হাতের রান্না খুবই পছন্দ, বুঝলে? এখনো যদি উনি কলকাতায় আসেন, একবেলা অন্তত আমার মায়ের হাতের রান্না না খেলে উনি ঘুমোতেই পারবেন না। আর আমি যদি কখনো মুম্বাই গিয়ে ওনাদের বাসায় না উঠে যদি হোটেলে যাই, উনি ভীষণ মাইন্ড করে, বুঝলে? আপনি অমিতাভ বচ্চনের বাড়িতেও যান? ওমা, যাবো না কেন? আরে সেদিনে তো জয়দীকে শুভেচ্ছা জানাতে গিয়েছিলুম, ওই ঐশ্বরিয়ার মা হওয়ার সংবাদ শুনে। আপনি ঐশ্বরিয়ারে দেখছেন? মানে ঐশ্বরিয়া আপনার চেনে? আচ্ছা দেখুন দেখিনি, ঐশ্বরিয়া কি আজকে থেকে আমাকে চেনে নাকি? তবে জানেন দাদা, ঐশ্বরিয়া খুবই লক্ষ্মী একটা মেয়ে, বুঝলেন? ওই মিস ওয়ার্ল্ড হওয়ার আগে যেমন আমাকে দেখলি পাশ শুয়ে প্রণাম করতো, এখনো এই আজকেও কিন্তু আমাকে দেখলি পাশ শুয়ে প্রণাম করে। ঐশ্বরিয়া আপনার পাশিয়া প্রণামও করে? আচ্ছা আপনি এত অবাক হচ্ছেন কেন বলুন তো দাদা? দাদা, হাত মুখ ধুয়ে নেন, আপনার রাস্তা রেডি হয়ে আছে। আর দেখতেছো না কথা কইতেছি, পরে নাস্তা করবো, যাও। আর ঠান্ডা হয়ে যাবে তো। বাস থেকে নামার পরে এখন পর্যন্ত আমার পেটে কিছু পড়েনি, তাই বলছিলাম যে মানে কাল নামবো না করে এখনই নাস্তাটা করে নেওয়া ভালো। প্লিজ আপনি যান। আচ্ছা ঠিক আছে, আমার কিন্তু কথা আছে, আমি অপেক্ষা করি। ঠিক আছে, ঠিক আছে, শুনবো, সব কিছুই শুনবো। হ্যালো। হ্যালো, হ্যাঁ নিয়ার বল। আচ্ছা তুমি কি রাস্তায় নাকি? না না, আমি ঢাকায় নেমেছি আরো 2 ঘন্টা আগে। ওই পথে কোনো জ্যাম ছিল না, বুঝলি? এই নিহার, আচ্ছা শোন না, এই অমিতাভ বচ্চনের ওয়াইফ জয় বচ্চনের ফ্যামিলিটা কলকাতার কোথায় থাকে বলতো দেখি? দাদা শুরু করুন। না না, আমি যে তোমাকে লুচির কথা বলেছিলাম না, আর এই পায়েস রসগোল্লা কিছু তো দেখছি না। লুচি মাইনি বুঝে নাই, আর অনেক গ্রামের মধ্যে পায়েস রসগোল্লা আমি কই পাবো? মকসিদ চাচা, আপনি যান তো, আপনি যান। দাদা কষ্ট করে এখন একটু খিচুড়িটা খেয়ে নেন, দুপুরে আপনি আমার ওখানে খেয়ে নেন। তো আপনি কি এখানেই থাকেন নাকি? ওই পাশে আমার শুটিং চলছে। ও দাদা দাদা ওই ঐশ্বরিয়ারে দেখার আমার খুবই শখ। দাদা আপনি যদি একটু হেল্প করতেন দাদা। আরে এখানে হেল্পের কি আছে হে? তুমি কলকাতায় এসে আমার সাথে যোগাযোগ করবে, তারপরে দুজনে মিলে ডাইরেক্ট মুম্বাই চলে যাব, একদম জয়দের বাসায়। তাহলে তো অমিতাভ বচ্চনের লোকে দেখা গেছে। ভাবছি তোমাকে ফিল্ম সিটি নিয়ে যাব, সেখানে সব নায়ক নায়িকা শুটিং করে, বুঝলে? তাহলে একসাথে সবাইকে দেখতে পারবে। কি হলো দাদা, আপনি না আমার মুখের কথাটা বলে ফেলেছেন, মানে আমার একদম মনের কথাটাই আপনি কইছেন। হ্যাঁ, সে আপনার মুখ দেখে বুঝতে পেরেছি মশাই। দাদা স্যার আপনাকে ডাকছে। মানে দেখছেন না খাচ্ছে। স্যারের সাথে 5 মিনিট পরে দেখা করবো, আপনি যান। না 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 না, আমি এখনই যাচ্ছি, আমি আমি এসে পরে খাবো। জল কোথায় হাত দেবো? এই যে দাদা ওখানে আছে। দাদা মশাই, বসুন। বিষয় কি বলুন তো?
আগে দাদামশাই, আমি আমি যে আপনার কি পরিমাণ ভক্ত বুঝলেন, মানে কি পরিমাণ যে ভক্ত আপনি আমার বাসায় না গেলে বুঝতে পারবেন না। মানে আপনি যদি অবশ্যই যাবেন, আপনি যদি কখনো আমার বাসায় যান, দেখবেন যে আমার স্বর্গীয় বাবা শ্রী যতীনচন্দ্র বাগজির ছবির পাশেই আপনার ছবি টাঙিয়ে রেখেছি দাদা। আমার হাঁটার সময় হয়ে গেছে, ও চলুন হাঁটতে হাঁটতেই কথা বলি। হ্যাঁ, সেটা ভালো, সেটা ভালো হবে দাদা। জি, চলুন। আগে আমার নাম মোহন বাগচি, আমি কলকাতা থেকে এসেছি। ও কলকাতাতে আমার ছোটোখাটো একটা প্রোডাকশন হাউস আছে। খুব ভালো। তা আমি অনেক বড় আশা করে এসেছি দাদা, আমার জন্য যদি একটা দীর্ঘ ধারাবাহিক নাটকের স্ক্রিপ্ট লিখে দেন, তাহলে এবছরই শুটিং শুরু করতাম। শরীরে আগের মতো আর জোর পাই না, দীর্ঘ ধারাবাহিক লেখার মতো প্রাণ শক্তি আমার আর নেই। তাহলে দাদামশাই আপনি ধারাবাহিকের একটা কাহিনী সংক্ষেপ লিখে দিন, মানে গল্পের মূল বিষয়বস্তুটা। তারপরে আমি আপনার পছন্দের কোনো রাইটারকে দিয়ে গল্পটা লিখে নেব। তা হয়তো যেতে পারে। তাহলে দাদামশাই ধারাবাহিকের কাহিনী সংক্ষেপটা কিন্তু আপনাকে লিখে দিতেই হবে দাদামশাই। আসলে বহুদিন ধরে একটা গল্প ভাবনা আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। গল্পটা একটা গাভীকে নিয়ে, মানে গল্পের মূল চরিত্র একটা গাভী। তাহলে তো হিট দাদামশাই, সুপার হিট। কাহিনী গল্প মানে আমাদের হিন্দু সম্প্রদায়ের গৌমাতাকে নিয়ে, তাহলে তো খুব টাচি হবে দাদা। তাহলে আর কাল বিলম্ব না করে লিখে বলুন দাদা। শুধু মাথায় রাখবেন গল্প ভাবনাটা যেন একটু বড় করা যায়, মানে অনেক চরিত্রের সমাবেশ ঘটানো যেতে পারে। দীর্ঘ ধারাবাহিক হবে তো, মানে অনেক দিন ধরে চলবে, তাই মানে গল্পটা আপনি এমনভাবে লিখবেন যাতে আমার ভাবনাটা এমন, বাগচি মশাই, আপনি হাজার হাজার পর্ব তৈরি করতে পারবেন আর যুগ যুগ ধরে টেলিভিশনে চালাতে পারবেন। সত্যি বলছেন দাদামশাই? হ্যাঁ, আর আপনি গল্পে বেশি চরিত্রের সমাবেশ ঘটানোর কথা বলছিলেন তো, আগে আগে আমার এই গল্পে আপনি কোটি কোটি চরিত্রের সমাবেশ ঘটাতে পারবেন। আপনি সব কি বলছেন দাদামশাই? মানে গল্পে কোটি কোটি লোক অভিনয় করতে পারবে? হ্যাঁ, আর সাবান দাও। দাদামশাই, তাহলে আমি কি আগামীকাল আসবো? আসতে পারেন। নমস্কার দাদামশাই, নমস্কার। হ্যালো, হ্যাঁ নিহার, বল বল। দাদা শুনতে পাচ্ছ তুমি? হ্যাঁ পাচ্ছি, বল বল। দাদা মশাই কি রাজি হয়েছে গল্প লিখতে? না রে, উনি পুরো ধারাবাহিকের স্ক্রিপ্টটা লিখছেন না, বুঝলি। তবে ধারাবাহিকের মূল বিষয়বস্তু, মূল গল্পটা উনি আমাকে লিখে দেবেন। তবে গল্পটা শুনে না আমার তো মাথা খারাপ হয়ে গেছে, বুঝলি। কেন? আরে উনি বলছেন গল্পটা কি এমন হবে যাতে যুগ যুগ ধরে টেলিভিশনে চলবে, হাজার হাজার পর্ব নাকি তৈরি করা যাবে, আর এখানে নাকি কোটি কোটি মানুষ অভিনয় করতে পারবে। গল্পটা নাকি একটা গাভীকে নিয়ে রে। এসব কি বলছো তুমি? এটা সম্ভব কি করে? হ্যাঁ, আমি ঠিক বুঝতে পারছি না রে, কি জানি বাবু কিভাবে কি করবে। তো ঠিক আছে, এখন রাখি রে, ওই ঠাকুমাকে প্রণাম দিস। আচ্ছা, নমস্কার। 3-4 দিন থাকতে হলো তো, থাকা খাওয়ার খরচ অনেক হ্যাপা। হুম, কি হলো, দাঁড়িয়ে কেন? বসো 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 বসো। দাদা, একটা কথা বলবো? বলো, অমন করছো কেন, বলো। না দাদা, আমি এই ফিল্ম সিটি দেখব না দাদা। কেন, কি হলো আবার? ওই আমারে শুধু আপনি একবার শুধু ঐশ্বরিয়ার লগে দেখা করায় দিন দাদা। তোমার কথা শুনে আমার অনুরাগের কথা মনে পড়ে গেল। কোন কোন অনুরাগ দাদা? আরে ওই যে মার্ডার গ্যাংস্টার, ঋত্বিকের কাইট ছবির ডাইরেক্টর।
কি হলো, এখনো অনুরাগকে চিনতে পারোনি? আরে তোমাদের জেমস যার ছবিতে যে ভিগি ভিগি গানটা গেয়েছিল, আরে তোমার মতো অনুরাগও একদিন আমার কাছে ঐশ্বর্যকে দেখার জন্য বায়না ধরেছিল, বুঝলে? আর আজ দেখো সে কোথায়। অনুরাগ করছো আমার মতন? আরে হয়েছিল কি শোনো, একবার আমার এই সিরিয়ালের ডিরেক্টরের সাথে মিটিং করবার জন্য টালিগঞ্জ গিয়েছিল। তো অনুরাগ আবার ওই ডিরেক্টরের অ্যাসিস্ট্যান্ট ছিল, বুঝলে? তো ঐশ্বরিয়ার সাথে আমার সখ্যতা আছে এই কথা শুনে ঠিক তোমার মতোই অনুরাগ ওই ঐশ্বর্যাকে দেখার জন্য বায়না ধরেছিল। অনুরাগ নাটকের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর থেকে হিন্দি ফিল্মের হিট ডাইরেক্টর? তো বলছি কি দাদা, আমি আপনার তখন একটা মিশা কথা কইছি। দাদা, আমি নাটকের ডাইরেক্টর না দাদা, আমি আসলে ওই অনুরাগ বসুর মতোই নাটকের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর দাদা। তুমি যে একজন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সেটা কিন্তু আমি তোমার চোখ দেখেই বুঝতে পেরেছিলাম। তাই দাদা, শুটিং কিন্তু সব আমারই করতে হয়, বুঝছেন? মানে ঘটনাটা সব আমিই ঘটাই, শুধু নাম হয় ডাইরেক্টরের। মানে আপনি যদি আমার একটা ফিল্ম বা ওই নাটকের ডাইরেকশন দিতে কন, মানে ফিল্মের ডাইরেকশন দিতে গেলো এমনি করে করে ফেলাম। মানে সেটা যদি হিন্দি ফিল্ম হয় এটা কোনো অসুবিধা নেই। শোনো ইসমাইল, এই যে তুমি হাত নেড়ে চেড়ে কথা বলছো না, তাতেই বোঝা যায় যে তুমি শটটা নিতে জানো। তোমার মধ্যে একজন ডিরেক্টর লুকিয়ে আছে। দাদা, দাদা কইলেন না তো দাদা যে ওই অনুরাগ বসুর হিন্দি ফিল্মের? ও হ্যাঁ, তো হয়েছে কি, ওই বলিউডের মহেশবাট আবার আমাকে অনেক পছন্দ করে, বুঝলে? অনেক দিনের সখ্যতা। উনি কলকাতায় এলে তো আমাকে ছাড়া এক পাও চলে না। তো একদিন কথায় কথায় অনুরাগের কথা ওনাকে বললো, তারপরেই তো ওই মার্ডার ছবিটা এলো। মানে আপনি মহেশ ভট্টের একবার অনুরাগের কথা কইলেন আর সাথে সাথে সে হিন্দি ফিল্মের ডাইরেক্টর হয়ে গেল। আরে মহেশবাট তো জানে আমার চোখ জহুরির চোখ। আমি একবার ওই অনুরাগের নাটকের শুটিং দেখে বুঝতে পেরেছিলাম এই ছেলে তো অনেক দূর যাবে। দাদা, দাদা আপনি কি অহনি ঢাকা চলে যাবেন? না, দুপুরে তো তোমার ওখানে খেয়ে যাব আমি। নাস্তা করার সময় তুমি এত করে বললে না তোমার ওখানে দুপুরে খাওয়ার কথা। এখন যদি আমি না খাই তুমি তো আবার কষ্ট পাবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ দাদা। দাদা তাহলে দুপুরে খাওয়ানোর পর দাদা আমার এই শুটিংটা দাদা একটু দেখে যায় দাদা। তার মানে তোমার নাটকের শুটিং দেখে বলতে হবে যে তুমি ভবিষ্যতে ফিল্মের ডাইরেক্টর হতে পারবে কিনা, তাই তো? ওই হিন্দি ফিল্মের ডাইরেক্টর দাদা। তুমি বড্ড সহজ সরল হে, হ্যাঁ? শোনো, দু তিনটা দৃশ্যের শুটিং দেখে কারোর প্রতিভা সম্পর্কে কি মূল্যায়ন করা যায় না তো। তবে হ্যাঁ, 3-4 দিন যদি শুটিং দেখা যায় তাহলে একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের ভবিষ্যৎ মোটামুটি আলোর মতো পরিষ্কার করে বলে দেওয়া যায়, বুঝলে? দাদা, দাদা আপনি এখানে কয়দিন আছেন দাদা? এই আছি 3-4 দিন আছি। 3-4 দিন? হ্যাঁ, তাহলে দাদা এই 3-4 দিন আমার এখানে থাকেন দাদা। থাইকা আমার শুটিংটা একটু দেখেন না দাদা। আপনার দাদা কোনো অসুবিধা হবে না দাদা। আমার ওখানে তো দাদা নায়ক নায়কের জন্য এসি রুমের ব্যবস্থা আছে দাদা। আপনারও আমি একটা এসি রুম দিয়ে দেবো দাদা, আপনি ওখানে সুন্দরভাবে থাকবেন। আর আপনার যখন যেটা মন চায় দাদা, এই রসগোল্লা, পায়েস, মিষ্টান্ন শুধু একবার দাদা মুখ ফুটা বলবেন হাজির। না না না, খাওয়া দাওয়াটা তো বড় কথা নয়, বুঝলে? তবে তুমি যখন এত করে বলছো, ঠিক আছে, তাহলে এক কাজ করো না, ওই দুপুরে ওই সর্ষে ইলিশ একটু করো, আর ওই যে উচ্ছের একটু ঝোল করলে, একটু চচ্চড়ির মতো করলে, তারপরে আর কি পাঁঠার মাংস যদি ম্যানেজ করতে পারো তো ভালো, কিন্তু ওই তোমার ওই পটল আর ওই বেগুন ভাজিটা যেন থাকে, হ্যাঁ? তো চলো তোমার ওখানে যাওয়া যাক। হ্যাঁ? তো কত দূর হে?
বেশি দূর না দাদা, এই যে পাশে। মানে হেঁটে যাওয়া যাবে তো? হ্যাঁ, বেরি বেরি। চলো চলো যাই, দেরি না করে, চলো। দাদা দাদা, আমি একটা। হ্যাঁ চলো চলো। আমি আরে টেনো না, কোলে নাও, হাতে নাও, ছিঁড়ে যাবে। হ্যাঁ, চলো। না পারলে আমাকে দাও। না না আসে। আপু আপু তাড়াতাড়ি মেকআপ লইতে দেবো। আপু কি হলো? ওটার মেকআপ লইতে দেবো। আবার মেকআপ নিতে হবে কি? সকালে এসেই তো মেকআপ নিয়েছি। আরে এইবার আরো ভালো করে নিতে হইব। মগো শুটিং দেখতে ইন্ডিয়া তো হিন্দি ফিল্মের ডিরেক্টর আইছে। কি টাকা রয়েছেন কে? যার কাম পছন্দ হইব হেরে ধরে নিয়ে হিন্দি ফিল্মের নায়িকা বানাই দিব। উফ, এই আসাদ ভাইকে নিয়ে না আর পারি না। কে? আসাদ ভাই আবার আমার কি করলো? শুটিং দেখার জন্য ইন্ডিয়া থেকে ফিল্ম মেকার আসবে জানলে, আমি তো বাড়ি থেকে স্ক্রিপ্টটা মুখস্থ করে আসতাম। ডায়লগ মুখস্থ না থাকলে কি অ্যাক্টিং হয়? আমি তো একবার চোখও বুলাইনি। চোখ বুলান নাই আপা, বাড়ি ভাই কি করছেন? স্ক্রিপ্টটা যে কোথায় রেখেছি, বাসা থেকে আনছে কিনা সেটাও তো মনে নাই। আরে আফা ঘটনা ওইটা না, ঘটনা হচ্ছে যে ইন্ডিয়া তো ডিরেক্টর আইছে, এর লাগে ইসমাইল ভাই আমাকে ভালো করে একটু মেকআপ নিতে কইছে, তাই সুন্দর দেখা যায়। আমের মস্ত হইছেন কে? এই আমার চেহারা কি খারাপ? না সুন্দর আছে। নাটক করে বলে কি ফিল্মের নায়িকা হইতে পারবো না? পারবেন 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 পারবেন, চলেন চলেন তাড়াতাড়ি চলেন। এই মেকআপ রুমের এসি ঠিক হইছে? কইছে চলেন চলেন তাড়াতাড়ি চলেন। স্যার কে? স্যার আমি স্যার ইসমাইল। কি হয়েছে? স্যার একটু কষ্ট করে উঠবেন স্যার, একটা একটা বিরাট ঘটনা ঘটে গেছে স্যার। এই কাইসুল স্যারের ওখানে কলকাতার এক বিরাট প্রডিউসারের লাগে দেখা হয়ে গেল, নাকি হিন্দি ফিল্মও বানায়। স্যারের ওই স্ক্রিপ্টটা নিয়ে বিরাট একটা লম্বা ধারাবাহিক বানাইব। 3-4 দিন থাকবো স্যার। স্যার পানি দেবো স্যার? ওই লোকটার নাম হচ্ছে স্যার মোহন বাগচি। কাইসুল স্যার তিনারে দেখা করলো, তিনারা তো আর আমাদের বাংলাদেশের টিভি চ্যানেলগুলো খুব একটা দেখতে পারে না, সেই জন্য আসলে তাদের আমাদের কাজের মান সম্পর্কে খুব একটা ধারণা নাই। তারপর কাইসুল স্যার কইল, এক কাজ করো, তুমি মোহন সাহেবকে তোমাদের শুটিংয়ে নিয়ে যাও, মানে আমাদের কাজ দেখানোর এটা একটা খুব ভালো সুযোগ। তারপর আসাদ সাহেবের মতো ডিরেক্টরের কাজ দেখলে মোহন সাহেব বুঝতে পারবে আমরাও বুঝিয়ে নেই। তুমি কি ওনাকে নিয়ে আসছো? মানে কাইসুল স্যার একটা কথা কইল স্যার, এবার মুখের পরে কেমনে না করি স্যার। ভালো করেছে, ওনার জন্য কোনো অযত্ন না হয়। আরেক দেশ থেকে এসছে, কোনো ছোটোখাটো ব্যাপারে বদনাম হোক আমার দেশের, সেটা আমি চাই না। স্যার স্যার আর একটু কষ্ট করে কি উঠে বসবেন স্যার? মানে স্যার ওই কাইসুল স্যার মোহন সাহেবকে ওনার ধারাবাহিকের থিমটা শোনাইছে স্যার। থিম শোনার পর থেকে না স্যার মোহন দাদার মাথাটা একেবারে ধরে গেছে স্যার। কি কমো স্যার, আমার মাথাটাও না ঝিমঝিম করতেছে স্যার। কেন? না মানে স্যার ওই গল্পটা নাকি স্যার একটা গাভী নিয়া, গাভী মানে স্যার ওই যে গরু আর কি স্যার। কাইসুল স্যার কী কইছে জানেন স্যার? এই গল্পটা নিয়ে হাজার হাজার পর্ব কইরা মানে যুগ যুগ টিভিতে চালানো যাইব। আর এই গল্পটা কি কোটি কোটি মানুষ অভিনয় করতে পারবে স্যার। কি একটা গল্প যুগ যুগ ধরে চলবে, কোটি কোটি মানুষ অভিনয় করবে, এটা কি করে সম্ভব? ওঠেন ও বৃষ্টি আপু। কটা বাজে? 12:15 বাজে। আমার শুটিং না লাঞ্চের পর, আমাকে এখন ডাকছো কেন? আরে মুখ শুটিং দেখবে লাগে ইন্ডিয়া তো হিন্দি ফিল্মের ডাইরেক্টর আইছে। সোহান আপু একবার মেকআপ নিছিল না, আর একবার নিয়ে হ্যাঁ লাগে দেখা করতে গেছে, আর আমনে বই বই ঘুমাইতেছেন। উফ, আচ্ছা ইন্ডিয়া থেকে লোক আসছে তো আমি কি করব? তুমি যাও তো এখান থেকে, ঘুমাতে দাও, মাথা ব্যথা করছে। এই বেটা তুই বেকার আছিস, শুটিং হয়ে জায়গায় তুই আমরা গুদু গুদু করছ না? জি ভাই। ল
দাদা দাদা কি ঘুমিয়েছেন? হ্যাঁ, না কই না তো। দাদা লিচু বাগানে সেট ফলাইছি, লাইট ক্যামেরা সব রেডি, আপনি গেলেই অ্যাকশনটা কমু আর কি। তুমি অ্যাকশন বলবে মানে? তোমার ডিরেক্টর কই? আপনারা তখন কি কইলাম, সব কাম তো আমারই করতে হয়, খালি নামটা যায় ওই ডিরেক্টরের। ও তা হয়েছে কি, ওই সারা জার্নি করেছি তো বুঝলে, শরীরটা কেমন যেন ম্যাচ ম্যাচ করছে। তাই ভাবছিলাম যদি ঠান্ডা জল দিয়ে একটু স্নান করতে পারতাম তাহলে বোধহয় ভালো লাগতো বুঝলে। আমি এখনই আপনার গোসলের ব্যবস্থা করছি। ও ইসমাইল, ও বলছিলাম যে পুকুরে স্নান করা যাবে? পুকুরে গোসল করবেন? হ্যাঁ, ওই কাইসুল সাহেবকে দেখলাম পুকুরে স্নান করছে, সেই জন্য বুঝলে। কোনো সমস্যা নেই, আমি আপনার জন্য পুকুরের ব্যবস্থা করতেছি। নমস্কার দাদা। নমস্কার দাদা, এ হচ্ছে সোহানা, আমার নাটকের নায়িকা আর কি, অনেক ভালো অভিনয় করে। আচ্ছা আচ্ছা, সোহানা, তো কেমন আছো সোহানা? জি দাদা, ভালো আছি। আচ্ছা, তো ইসমাইল যাও তোমার শুটিংটা শেষ করো। কিন্তু দাদা আপনার গোসলের ব্যবস্থাটা। না 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 না, আগে কাজ বুঝলে, আগে কাজ। যাও তোমার এই সিকোয়েন্সের শুটিংটা আগে শেষ করো, তারপরে আমার স্নানের ব্যবস্থা করো। যাও যাও যাও। সে কি দাঁড়িয়ে কেন, বসো। আরে লজ্জা পাচ্ছ কেন? বাহ, তোমাকে তো দারুণ লাগছে মেয়ে। আমি হলাম মোহন বাগচি। ওই কলকাতাতে ছোটোখাটো আমার একটা প্রোডাকশন হাউস আছে, ওই জি বাংলা, তারা বাংলা। কিন্তু দাদা, আমি তো শুনেছি আপনি হিন্দি ফিল্মের লোক। সবাই সেটা বলে আর কি। ওই বছরে আমি দুখানা হিন্দি ফিল্মের টাকা খাটাইতে বুঝলে, তাই। আমি না অনেক হিন্দি ছবি দেখি, হিন্দিতে মোটামুটি কথাও বলতে পারি। আমাকে যদি হিন্দিতে কথা বলতে দেওয়া হয় তাহলে মানুষ ভাববেই না যে আমি বাঙালি। তাই নাকি? আচ্ছা 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 আচ্ছা। তো তোমার ওই প্রিয় অভিনেত্রীকে বলো তো। রানী মুখার্জি। রানী মুখার্জি, আচ্ছা, ভালো ভালো ভালো। ও, তো রানী মুখার্জির সাথে কথা বলবে নাকি? আপনি রানী মুখার্জিকে ফোন করছেন? অহংকার, অহংকার বুঝলে, ফোন ধরলো না। অত বড় নায়িকা, একটু অহংকার তো থাকবেই। না না, সেটা ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে সবার সাথে তো অহংকার দেখালে চলবে না, বিশেষ করে যে তাকে ফিল্ম লাইনে এনেছে। রানী মুখার্জিকে ফিল্মের নায়িকা আপনি বানিয়েছেন? শুধু রানীর কথা বলছো কেন? ওর যে চাচাতো বোন কাজল, তাকে ফিল্মে কে এনেছে? কাজলকেও আপনি নায়িকা বানিয়েছেন? এসব কথা আর আমি কাউকে কিছু বলতে চাই না। মানুষ উপকারের কথা মনে রাখে না, তাই আর এখন আর কারোর জন্য কিছু করতে মন চায় না বুঝলে। সবাই কিন্তু একরকম হয় না দাদা, আমি কিন্তু অভিনয় ভালো করি। সেটা তোমাকে বলতে হবে না, আমি তোমার চোখ দেখেই সেটা বুঝতে পেরেছি। দাদা আসেন, দাদা আপনার গোসলের সব কিছু রেডি করে ফেলছি। শোনো, তোমার সাথে কথা বলে আমার অনেক ভালো লাগলো বুঝলে। আমারও অনেক ভালো লেগেছে। আচ্ছা, আসি, নমস্কার। নমস্কার। আর শোনো, আমি কিন্তু আরো 3-4 দিন আছি বুঝলে। বাই। দাদা চলেন। কি তোমার শুটিং এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল? ছোট সিকোয়েন্স ছিল, মানে একজন আর একজন ওষুধ খাবে এই আর কি। ও চলেন আচ্ছা, চলো।
হ্যালো হ্যালো জামশেদ ভাই, সর্বনাশ হয়ে গেছে। আমার বড় বোন সকাল থেকে হসপিটালে অ্যাডমিটেড, ওর জ্ঞান ফিরছে না, কি যে করি। ওর সাথে আমাকে হসপিটালে থাকতেই হবে, এদিকে কাল সকাল থেকে তো আপনার আবার শুটিং শুরু। উফ, আমাকে 3-4 দিন সময় দেন জামশেদ ভাই, অ্যাটলিস্ট ওর জ্ঞান না ফেরা পর্যন্ত আমাকে ওর সাথে একটু থাকতেই হবে। না না না, 2-1 দিনে হবে না, আমাকে 3-4 দিনই দিতে হবে জামশেদ ভাই, প্লিজ। হ্যালো 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 হ্যালো। হ্যালো মা, মা জানো কি হয়েছে? ইন্ডিয়া থেকে একজন ফিল্ম ডিরেক্টর আসছে আমাদের নাটকের শুটিং দেখার জন্য। মা জানো, উনি নাকি রানী মুখার্জিকে আর কাজলকে নায়িকা বানাইছে। মা, ওনার নাকি আমাকেও খুব পছন্দ হয়েছে। না, আমাকে বোকা পাইছো নাকি? আমি অলরেডি 3-4 দিনের শুটিং ক্যান্সেল করে দিছি। হ্যাঁ আচ্ছা মা, শুনো না, তুমি যত যাতে রান্না জানো সবগুলো করে ড্রাইভারকে দিয়ে পাঠায় দাও। আমি চাই আজকে রাত্রে ওনার সামনের খাবার টেবিল পুরো আমার খাবারে ভরা থাকুক। হ্যাঁ মা, পাঠায় দাও না প্লিজ। ঠিক আছে মা, রাখি। খোদা হাফেজ, বাই। নমস্কার দাদা মশাই। আরে আপনি না 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 দাদা, একদম উঠবেন না, আপনি একদম উঠবেন না, আপনার এখন ভীষণ রেস্টের প্রয়োজন। আরে না না, তেমন কিছু না, একটু সর্দি আর কফ জমেছে। না 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 দাদা, আপনারা যারা ক্রিয়েটিভ মানুষ তারা কেন জানি অসুখ বিসুখকে মোড়ে পাত্তা দিতে চান না, এটা কিন্তু একদম ঠিক নয় দাদা। আপনাদের মতো মানুষকে যুগে যুগে বারবার এই পৃথিবীতে আসবে। আমি দাদা খুব সাধারণ মানুষ, নাটক পরিচালনা করে জীবন কাটাই, এর বেশি কিছু না। বিনয়, বিনয়, আপনাদের এই বিনয়টা এই এখনকার জেনারেশনের মধ্যে একদম নেই দাদা, সব উচ্ছন্নে গেছে। থাক এসব কথা, এখন বলুন আপনি কেমন আছেন? এই ইসমাইল, আরে তুমি দেখছো না দাদা কাশছে, শীঘ্রই যাও, গরম জল নিয়ে যাও, তাড়াতাড়ি যাও যাও যাও। আচ্ছা আচ্ছা, তাড়াতাড়ি যাও। ও আগে যা বলছিলেন ওই, আছি আপনাদের আশীর্বাদে, মা লক্ষ্মীর কৃপায় ভালোই আছি দাদা। এই তো কদিন আগে বলিউডের ওই করণ জোহরের সঙ্গে একটা জয়েন্ট প্রোডাকশনের ছবি করবো বলে কন্ট্রাক্ট সাইন করলো। ছবির কাস্টিং ফাইনাল, শাহরুখ আর কারিনা, কিন্তু ছবির ডিরেক্টর ফিক্স হয়নি। মানে নতুন ডিরেক্টর নেবো তো, তাই চোখ কান খোলা রাখছি, দেশ বিদেশ ঘুরছি, দেখছি, বলা তো যায় না কার কাজ কখন ভালো লেগে যায়। তবে দাদা, আমি শুনলাম আপনি নাকি নাটকের ওই 2-4 জনের অনুরোধে মানে 2-4খানা ধারাবাহিক করতে হয় আর কি। তবে আমার মূল বিজনেস হচ্ছে হিন্দি ফিল্ম। দাদা কি শুরু থেকে এই ফিল্মের সাথে জড়িত, নাকি আগে নাটক টাটক করতেন? না না না, নাটক দিয়ে শুরু দাদা। আমি যখন এই শান্তিনিকেতনে পড়তাম তখন তো থিয়েটার করতাম, আরে থিয়েটারের জন্য তো একবার বাংলাদেশে এসেছিল, সে বহু বছর আগের কথা। তারপর সমাজ বদলের নেশায় ঠুসঠাস রাজনীতি শুরু করলাম। নকশাল। তারপর বহুদিন পালিয়ে থাকার পর ধরা খেলুম, জেল কাটলুম। জেল থেকে বেরিয়ে ঠিক কি করব বুঝে উঠতে পারছিলাম না। তারপরে কি মনে করে মুম্বাই চলে গেল। তো মানে সেখান থেকেই ধীরে ধীরে ফিল্ম ইন্ডাস্ট্রির সাথে জড়িয়ে পড়লাম। এই তো এখান থেকে ফিরে গিয়েই আমার নতুন ছবির কাজ শুরু করব। আমি দাদা এই ছবিটাও নতুন একজন ডাইরেক্টরকে নিয়ে করতে চাই, বুঝলেন। তবে শর্ত একটাই দাদা, ডিরেক্টরকে বাঙালি হতে হবে এবং খুব ভালো হয় সে যদি বাংলা নাটকের ডিরেক্টর হয়। আপনি কিন্তু আমায় 2-4 জন নাটকের ডিরেক্টরের নাম পরিচয় দিবেন দাদা, এটা কিন্তু আমার দাবি আপনার কাছে। সেটা কোনো সমস্যা না, দেয়া যাবে।
তা দাদা আপনি লাঞ্চ করেছেন তো? কি বলছেন দাদা, আপনাকে ছেড়ে আমি লাঞ্চ করব? আমি স্নান করেই ছুটে এসেছি আপনার কাছে। ঠিক আছে, আপনি যান, আমি ফ্রেশ হয়ে নিচ্ছি। আচ্ছা, এই এনেছো? দাও 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 দাও। এই নিন দাদা, এটা নিন। এটা গিয়ে আপনি বাথরুমে গিয়ে একটু ভালো করে গড় 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 করুন, দেখবেন অনেক আরাম লাগছে দাদা। বাজার করানো লাগবো, রান্নাঘরে মাছ মাংস কিছুই নাই। মাছ মাংস দিয়ে কি হবে? আরে টাটকা শাকসবজি খাওয়ার জন্যই তো আমি গ্রামে থাকি। শুধু নিজের চিন্তা করলেই হইব? কলকাতা থেকে অতিথি আইলো, নাস্তায় কত কিছু খাইতে চাইলো, খিচুড়ি ছাড়া কিছু তো দিতে পারলাম না। কলকাতার অতিথিরা যদি কিছু ভালো মন্দ না হয় তাহলে কি মান সম্মান থাকবো? সকালের নাস্তায় উনি কি খেতে চেয়েছিলেন? এখন আর শুনে কি হইব? কাল সকালে উনি আবার আসবেন। সকালের নাস্তাটা যেন ওনার মন মতো হয়। আজকে রাইতে কয়েক পদ ইলিশ রান্না করিয়া তাহলে খাওয়াই দিতে পারলে ভালো হইতো। রাতে ওনাকে কোথায় পাবে? উনি তো এখন ঢাকায়। না, ঢাকায় না, ইসমাইল ওই শুটিং স্পটে আছে। ঠিক আছে, যা ভালো বোঝো তাই করো। কইছিলাম অনেক পুকুর মানে শুটিংটা করুন দাদা, যদি একটু কষ্ট করে দেখতেন দাদা। না, এ আর কি কষ্ট, কিন্তু হয়েছে কি জানো, কাল সারা রাত জার্নি করে এসেছি বুঝলে, আর তুমি যা খাওয়ালে মাইরি, একদম শরীরটা ছেড়ে দিয়েছে। তাই ভাবছিলাম এখন যদি একটু ঘুমোতে পারতাম খুব ভালো লাগতো বুঝলে। তাহলে কি শুটিংটা আপনি রাতে দেখবেন দাদা? ইসমাইল, শুধু শুটিং দেখে একজন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরকে বোঝা যায় না। এক্ষেত্রে তার ব্যক্তিত্ব, জীবন ও সমাজ সম্পর্কে তার ধারণা, এই আর্থসামাজিক প্রেক্ষাপট নিয়ে সে কি ভাবছে, এই সব কিছুই গুরুত্বপূর্ণ। তাহলে আপনি অহন কি আমার ব্যক্তিত্ব নিয়ে ভাবতেছেন? চেষ্টা করছি, কিন্তু কিছুতেই মনোযোগ দিতে পারছি না বুঝলে। হ্যাঁ, হয়েছে কি, ওই কায়সুল সাহেবের গল্প ভাবনা থেকে আমি অন্য কোনো দিকে মনোযোগ সরাতেই পারছি না। কেন? উনি কি এমন গল্প লিখবেন যাতে কোটি কোটি লোক অভিনয়ের সুযোগ পাবে? আরে বাবা, এক কোটি লোকের শুধু নাম লিখতে গেলে তো হাজার হাজার পৃষ্ঠা শেষ হয়ে যায়। আপা, আপা, এই 30 নাম্বার সেকেন্ড ছবিগুলো নাম তো তাড়াতাড়ি। আচ্ছা, ওই ইন্ডিয়ান লোকটা কি এখনো শুটিং দেখছে? এখন আর হ্যার খবর নিয়ে কি করবেন? সোয়ানাপুরে তো হে হিন্দি ছবির নায়িকা হিসেবে সিলেক্ট করে ফেলাইছে। ভালো তো, এটা খুশির খবর। খুশির খবর না তো কি, সোয়ানাপুর মায় খুশিতে রান্দারান্দি শুরু করে দিছে। ড্রাইভারের কাছে খাওয়ান আনতে, রাইতে ইন্ডিয়ান দাদা সোয়ানাপুর বাড়ির খাওয়ান খাইব। উনি এখন কোথায়? হ্যার রুমে আয় মনে লাগে যাইতেছে। দাদা, 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 শরীরটা কি বেশি খারাপ লাগছে? না, শরীরটা একটু ম্যাচ ম্যাচ করছে বুঝলে। দাদা, পাশের গ্রামে খুব ভালো একটা ডাক্তার আছে, একেবারে এমবিবিএস। না 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 না, ডাক্তার ফাক্তার কিছু লাগবে না বুঝলে। আচ্ছা শোনো, এই আজকে রাতে কি খাওয়ার ব্যবস্থা করেছো বলো তুমি? দাদা, আপনার রাতের খাবার আমাদের সোহানার বাড়ি থেকে আসছে। তাই নাকি? এর মা তো আপনার লিগে সুন্দর করে রান্না করে পাঠায় দিতেছি। বাহ, বেশ বেশ, তা বেশ বেশ। দাদা নমস্কার, কেমন আছেন? নমস্কার। কে গো? এই তুমি এখানে কেন দাঁড়িয়ে? এসো 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 হ্যাঁ, আসছি। এসো এসো, দাদার সাথে পরিচয় করিয়ে দিই। এসো, কাছে এসো। দাদা হচ্ছে বৃষ্টি দাদা। বৃষ্টি? বাহ, দারুণ নাম তো তোমার দেখছি। হ্যাঁ, তোমাকে দেখলেই মনে হচ্ছে বৃষ্টি নেমে গেছে। দাদা ও হচ্ছে আমার নাটকের আর এক নায়িকা, ও খুবই সুন্দর অভিনয় করে দাদা। তাই? বাহ, তো কেমন আছো বৃষ্টি? জি দাদা, ভালো। তো তুমি যাও, তোমার শুটিংটা শেষ করে এসো। মানে দাদা,
না না, আরে বাবা, সবার আগে কাজ, বুঝলে? যাও কাজটা সেরে আসো, যাও। না ঠিক আছে দাদা, আপনি তাহলে রেস্ট নেন। হ্যাঁ ও নিয়ে তোমাকে ভাবতে হবে না। যাও। ঠিক আছে। দাঁড়িয়ে রইলে কেন? বসো, বসো এখানে। হ্যাঁ, বাহ, বলো দেখি। সোহানার নিউজটা শুনে খুব খুশি হয়েছি। ওর নিউজটা বলো দেখি। ওই যে সোহানাকে আপনি হিন্দি ফিল্মের নায়িকা হিসেবে সিলেক্ট করলেন। আরে দূর, কি বলছো তুমি মায়েরি? আরে আমি শুধু ওকে বলেছি ওই রানী মুখার্জি আর কাজলকে আমি হিন্দি ফিল্মে এনেছি, তাই শুনে শোনা একে বলেন কি দাদা, রানী আর কাজলকে আপনি হিন্দি ফিল্মে এনেছেন? ঐশ্বর্যকে কে এনেছে ফিল্মে? কি হলো, কথা বলছো না যে? আরে ঐশ্বরিয়ার নাম শুনেই তোমার এই অবস্থা, সামনাসামনি দেখলে কি হবে বলো দেখিনি তোমার? ইয়ে মানে দাদা, ঐশ্বর্যাকে দেখলে আমি একদম অজ্ঞান হয়ে যাব দাদা। না 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 না, আমার তো মনে হয় ঐশ্বরিয়া অজ্ঞান হয়ে যাবে। কেন? আরে তার চেহারার সাথে হুবহু মিল আছে, পৃথিবীতে এরকম মেয়ে আছে সেটা তো সে জানে না, কিন্তু তোমাকে দেখলে তো সেটা জানতে পারবে। বিস্ময়ে হতবাক হয়ে সে তো ফিট হয়ে যেতে পারে। কি যে বলেন দাদা, আর সব মেয়ে কিন্তু দাদা প্রশংসায় গলে যায় না। বুঝলাম না। না মানে আমার চেহারা সম্পর্কে আমার একদম স্পষ্ট ধারণা আছে। আচ্ছা যাকগে সে কথা। দাদা তাহলে আপনি রানী, কাজল, ঐশ্বরিয়া এদেরকে হিন্দি ফিল্মে এনেছেন, তার মানে তো আপনি যে কাউকে হিন্দি ফিল্মে ব্রেক দিতে পারেন। দাদা তাহলে আপনি সুনীলের গল্প নিয়ে ফিল্ম বানাচ্ছেন না কেন? ও, সুনীল বুঝি তোমার প্রিয় লেখক না? না না, ঠিক তা না। সমরেশ, শীর্ষেন্দু এদের লেখা আমার অনেক ভালো লাগে, তবে সুনীল একটু বেশি ফেভারিট। আচ্ছা দাদা, আপনি সুনীলের একটা গল্প নিয়ে ফিল্ম বানান না প্লিজ। আচ্ছা তুমি তোমাকে নিয়ে ফিল্ম করতে বলছো না কেন? না দাদা, আমার ফ্যামিলি থেকে পারমিশন দিবে না। তাছাড়া আমার নিজেরও খুব একটা নায়িকা হওয়ার ইচ্ছে নেই। আমার অভিনয় করতে খুব ভালো লাগে, তাই মাঝে মাঝে টুকটাক অভিনয় করি, তাও আবার সব নাটকে না। খুব ভালো না হলে আমি কাজ করি না। ও আচ্ছা। আদাব দাদা। নমস্কার দাদা। কাইফুল সাহেব আপনার সাথে রাইতে খাইতে চান। আরে কি বলছো দাদা মশাই? হ্যাঁ, এ তো আমার জন্য পরম সৌভাগ্যের বিষয়। দাঁড়া দাঁড়ো, আসছি আসছি। দেখেছো তো বৃষ্টি, তাহলে তোমার সাথে আবারও পরে কথা হবে। হ্যাঁ, আর শোনো, তুমি ইসমাইলকে বলো আমি কাইসুর সাহেবের বাসায় গিয়েছি, ওই জন্য রাত্রে আমাকে নিয়ে আসে, কেমন? ঠিক আছে। দাঁড়া দাঁড়ো, আসছি। আপনি কাইসুর স্যারের সাথে কতদিন ধরে কাজ করছেন? উনার বাবার আমল থেকে কাম করতেছি। ও আচ্ছা, ওনাদের কি অনেক গরু ছিল? আরে দাদা, গ্রামের সব বাড়িতেই তো 2-4টা করে গরু থাকে। হাল চাষ করানোর লেগে তো থাকেই, কোলাপানের দুধ খাওয়ানোর লেগে গরু থাকে না? ও না, আমি জিজ্ঞাসা করছি যে ওনাদের কি অনেক গরু ছিল? শুনেন, উনি কিন্তু অনেক বড় বংশের মানুষ। ওনার দাদা জমিদারা ছিল। আপনাদের সকালবেলার নাস্তায় পায়েস আর দই দিতে পারেননি বইলা আপনি কি ভাবছেন যে দুধের অভাব? ছি 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 দাদা, আপনি কি ভাবছেন? আমি গরুর কথা জানতে চেয়েছি অন্য একটা কারণে। হয়েছে কি যে উনি আমাকে একটা গল্প দেবেন গরু নিয়ে, তো আমি ভাবছি যে এত কিছু থাকতে গরু নিয়ে কেন উনি গল্প লিখবেন, তাই জিজ্ঞাসা করছিলাম আর কি। ও বুঝছি বুঝছি বুঝছি, ওটা উনিই জানেন, আমি কেমনে কুমুক কন চলেন যাই আইন। আচ্ছা তাই নাকি? শোন না, ঢাকা থেকে মুম্বাই যেতে কতক্ষণ লাগে রে? ও মা, মাত্র ঘন্টা 2। আচ্ছা শোন, ইন্ডিয়ান রুপি বাংলাদেশি টাকায় কত টাকা রে? আপা হিসাব নিকাশ বাদ দেন। কেন, কি হয়েছে? 20টি আপুর শুটিং শেষ, এখন আমের শট, আর ডাকলে তো কইবেন না স্ক্রিপ্টে সবগুলো তৈরি নেই। আই পরে কথা বলছি, হ্যাঁ বাই। বাবা, ইন্ডিয়ান দাদাকে পেয়ে তোমার বৃষ্টি আপা 4টা সিকোয়েন্সের কাজ এত তাড়াতাড়ি শেষ করে ফেললো। আরে দাদা তো ছেড়ে নাই, এ হইলো কাজল ছেড়ে বাসা দাওয়াত খেতে গেছে।
কি কাইসুল স্যারের বাসায় দাওয়াত খেতে গেছে মানে? কে খাতে কি হয়েছে? তাইলে যে আমার মা এত কিছু রান্না করে পাঠাইলো তার কি হবে? উনি এটা কোনো কাজ করছে? এত এত খাবার এখন কি হবে বলো তো? আরে আপা এটা নিয়ে চিন্তা করেন না, দাদার সারাই মোরা 36 জন মানুষ। এই এই তুমি আমার সামনে থেকে যাও যাও। হ্যাঁ যাইতেছে, আমি রেডি হন দাদা। খাওয়াটা বড্ড বেশি হয়ে গেছে দাদামশাই। তো সেই তুলনায় তো আপনি কিছুই তো খেলেন না। বয়স হয়েছে তো, ডাক্তারের নানা রকম বিধিনিষেধ, আর তাছাড়া খাওয়ার ব্যাপারে আমি চিরকালই একটু সংযমী। সংযমী তো জীবনের আসল সুখ দাদামশাই। কিন্তু হয়েছে কি জানেন, ওই আমি হতছাড়া মানে ভালো মন্দ কিছু খাবার দেখলেই না নিজেকে আর সামলাতে পারি না। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। নমস্কার দাদা। দাদামশাই আজকে তাহলে আসি। আসুন, অনেক রাত হলো। অনুমতি দিলে একটা প্রশ্ন করতাম। করুন। ওই আগামীকাল কি গল্প ভাবনাটা পাবো? আসলে গল্পের বিষয়বস্তু খুবই গভীর, তবে উপস্থাপন করতে হবে এমন সহজভাবে যাতে সাধারণ মানুষ বুঝতে পারে, আর সেজন্যই গল্পটা গুছিয়ে নিতে একটু সমস্যা হচ্ছে। তবে আশা করছি আজ রাতের মধ্যেই শেষ করতে পারবো। বুকটা একেবারে জুড়িয়ে গেল দাদামশাই। নিজেকে যে কি পরিমাণ মানে সৌভাগ্যবান মনে হচ্ছে তা যদি আপনাকে বোঝাতে পারতাম না দাদামশাই। আর আর ছোট্ট একটা প্রশ্ন ছিল দাদামশাই। বলুন। ওই গল্পটা কি গাবিকে নিয়ে লিখছেন? হ্যাঁ। আচ্ছা সোহানা, সামান্য একটু খাবারের জন্য তোমার এরকম কান্না শোভা পায়? ছি 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 সোহানা। আচ্ছা দাদা আজকে খায়নি তো কি হয়েছে, কালকে খাবে। তুমি তোমার আম্মুকে কালকেও আবার রান্না করে পাঠাতে বলো। এখন কি তোমাকে এইভাবে কান্না শোভা পায়? তুমি এখন হিন্দি ছবির নায়িকা। তোমার খুব হিংসা হচ্ছে না? ছি ছি ছি, হিংসা হবে কেন? তো কি ইনসাল্ট করছো? আজব, এখানে ইনসাল্ট করার কি আছে? তুমি আর আমি এতদিন ধরে একসাথে কাজ করছি, আর এখন তুমি হিন্দি ছবির নায়িকা। তুমি তো আমাদের গর্ব। সত্যি বলছো? এখানে মিথ্যা বলার কি আছে? শোনো না, আমার হিন্দি ফিল্মটাতে যদি কোনো সাইড নায়িকা নেওয়ার রোল থাকে তাহলে আমি দাদাকে বলে অবশ্যই তোমাকে নেয়ার কথা রিকোয়েস্ট করব। ও তাই? ওকে, তাহলে এক কাজ করো, তুমি এখন তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ো, তা না হলে তো আবার তোমার চোখের নিচে কালি পড়বে। এমনিতেই তোমার যা চেহারা। কি আমার চেহারা খারাপ? দুষ্টুমি করেছি শোনা, এখন তুমি তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ো। ওকে, গুড নাইট। গুড নাইট। গুড নাইট। দাদা কি ব্যাপার, কোথায় হাওয়া গিয়েছিল বলো তো? না দাদা, ঘটনা হচ্ছে যে আসাদ ভাই শরীরটার অবস্থা খুব একটু খারাপ, এই জন্য ওনাকে ঢাকা পাঠিয়ে দিলাম। কি বলছো? আশ্চর্য করে, তুমি আমাকে একবার বললে না, আমি দেখা করতে যেতাম। না না, কোনো সমস্যা নাই, মানে কাল সকালে উনি ডাক্তার থেকে 11টা-12টার মধ্যে আবার সেটে চলে আসবে। ও দাদা দাদা কি এত ভাবতেছে? ও আচ্ছা ইসমাইল, তোমরা কি কখনো কাইসুল স্যারের স্ক্রিপ্টে কাজ করেছো?
আমি করি নাই, মানে আমার হয় নাই আর কি। তয় আমি এই আসাদ ভাইয়ের আগে যে ডিরেক্টরের লগে কাম করতাম, অ্যাসিস্ট্যান্সি করতাম, হ্যাঁ রে কাইসুল স্যার একটা স্ক্রিপ্ট দিছিল, তো হয় নাই আর কি, বাজেট টাজেটও পায় নাই, শুটিংও হয় না। ও আচ্ছা, ওই নাটকের বিষয়বস্তু কি ছিল বলো দেখিনি? বিষয়বস্তু নারী আন্দোলন, নারী আন্দোলন নিয়ে করছিল। নাটকটার নাম ছিল হচ্ছে জাগরণ, একটা মায়ার কাহিনী আর কি। মায়াটার নাম ছিল রমা রায়। কি নাম বললে? রমা রায়, রমা রায়। রমা? রমা? আচ্ছা, ঠিক আছে, অনেক তো রাত হয়েছে, তুমি যাও ঘুমো। আচ্ছা ঠিক আছে, আমি যেতেছি। দরজাটা আটকায় দিয়ে, এলাকাটা বিশেষ ভালো না, আটকায়। হ্যালো নিহার, ঘুমিয়েছিস নাকি? না না, ওই মশারি কাটাচ্ছিল। ইদানিং যা মশা হয়েছে না। এই শোন না, এখানে একজনের কাছে একটা গল্প শুনছিলাম বুঝলি। গল্পের ওই নায়িকার নাম হচ্ছে রমা। তো রমার নামটা শুনে বুঝলি। আচ্ছা, রমা নামটা শুনেই রমাদির কথা মনে পড়ে গেছে, তাই তো? দাদা প্লিজ, এই রমা রমা করে জীবনে বিয়ে করলেন, এখন সব ছাড়ো তো। আর খবরদার শোনো, বাংলাদেশে আবার রমাদিকে খুঁজতে শুরু করো না। যে কাজ করতে গেছো ঝটপট সেটা করে তারপর চলে আসো। ঠিক আছে। আর শোনো, আর একটা কথা বলি দাদা, এই যে রমাদিকে তুমি বিয়ে করলে না, তোমার জীবনের সবচেয়ে বড় ভুল কিন্তু এটা। তো রাখলাম আমি, হ্যাঁ? রমা, আমাদের বিয়ের পর দুর্গাপূজা কোথায় করবে বলবি? কেন? আমাদের বাড়িতে, বাংলাদেশে। তাহলে তুমি কি আমাকে ছাড়াই পুজো করবে? বারে, আমি তোমাকে ছাড়া পুজো করব কেন? তুমিও চলে এসো আমার সাথে। বাহ, খুব সুন্দর কথা বলেছো। আমি আমার বৃদ্ধ বাবা মাকে ছেড়ে বউয়ের আঁচল ধরে শ্বশুর বাড়িতে যাও পুজো করতে, তাই তো? আর আমার বাবা মা তো ভেসে এসেছে, তাই না? পুজোর সময় তাদেরকে ছেড়ে দিয়ে পতিদেবের সেবা করব। ওকে, দেন লেটস মেক এ ডিল। বিয়ের পরে তুমি একটা পুজো করবে তোমাদের বাড়িতে, আই মিন বাংলাদেশে, আরেকটা পুজো করবে তোমার শ্বশুর বাড়িতে, ওকে? ভেবে দেখব। আচ্ছা, আমাদের বাবু হলে কোন দেশের নাগরিক হবে বলো তো? আমরা আমাদের সন্তানকে সত্যিকারের মানুষ হিসাবে গড়ে তুলবো, বুঝলে? ওকে শেখাবো পুরো পৃথিবীটা হলো একটা দেশ। পৃথিবীর সকল ধর্মের মানুষ, সকল বর্ণের মানুষ সমান, মানুষ মানুষের জন্যে। আমার কি মনে হয় জানো, সমাজের ৮-১০টা লোকের মতো তুমি যদি কোনোদিন জীবন জীবিকার চাপে পড়ে তোমার আদর্শকে ত্যাগ করো, আমি হয়তো সেদিন তোমাকেই ত্যাগ করব। আমার কি মনে হয় জানো, তোমার আমার বিয়েটা হবে না। কি বলছো? কেন আমাদের বিয়ে হবে না কেন? তুমি লেখাপড়া শেষ করে চাকরি পেতে অনেক সময় লাগবে।
আর এতদিন তো বাবা মামাকে ঘরে বসিয়ে রাখবে না। এখনই মাসি পিসি বেড়াতে এলে আমার বিয়ের কথা নিয়ে বাবার কান ঝালাপালা করে দেয়। আরে পড়াশোনা শেষ করে কি আমি বসে থাকবো নাকি? আমি এর ফাঁকে ব্যবসা করব আর চাকরি খুঁজবো। আমি তো এখনই তো ব্যবসার লাইন গার্ড খোঁজা শুরু করে দিয়েছি। একটা কথা বলি, বলো। কথাটা হয়তো সব মেয়েই বলে, কিন্তু আমি সত্যি বলছি। তোমার সাথে যদি আমার বিয়েটা না হয়, আমি জীবনেও বিয়ে করব না। যেদিন এটা নিশ্চিত হবে যে তোমার সাথে আমার বিয়ে হবে না, সেদিন থেকে তুমি জানবে পৃথিবীর কোনো এক প্রান্তে রমা নামের একটা মেয়ে আজীবন একা থেকে যাবে। কি ব্যাপার দাদা, এখনো ঘুমান নাই? আপনার দরজা খোলা দেখে তো আমি ভয় পেয়ে গেছিলাম। ইসমাইল, ওই আজ থেকে প্রায় 16-17 বছর আগে গণনাট্য দলে রমা মুখোপাধ্যায় নামে একটি মেয়ে অভিনয় করতো, বুঝলে তো? সেই মেয়েটি এখন কোথায়, মানে তুমি কি তাকে একটু খুঁজে বের করতে পারবে? এটা কোনো ঘটনা হইলো দাদা? গণনাট্য দলে যেহেতু অভিনয় করতো, গণনাট্য দলের কেউ না কেউ তার খোঁজ জানেই। আমি কালই খবর লাগাইতেছি, আপনি একদম চিন্তা করেন না। আচ্ছা, ঠিক আছে, তাহলে তুমি এখন যাও, ঘুমিয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে, দরজাটা লাগাই দিন। হ্যাঁ, লাগাই দিন কিন্তু। দাদামশাই, নমস্কার। গল্প ভাবনাটা আমি ঠিক করে ফেলেছি। অসংখ্য ধন্যবাদ দাদামশাই। আমি তো আপনাকে আগেই বলেছিলাম গল্পটা একটা গাভীকে নিয়ে। তো গাভীটার একটা নাম আছে, আর ওই গাভীটার নামই গল্পটার নাম, ঠিক আছে? দুই বোনের একটা গাভী ছিল। গাভীটা দিনে 1 কেজি করে দুধ দিত। তো সেই দুধ থেকে বড় বোন নিত 750 গ্রাম, আর ছোট বোনকে দিত 250 গ্রাম। কেন? দুধ তো দু বোনের সমান পাওয়া উচিত। অবশ্যই সমান পাওয়া উচিত, কিন্তু বড় বোন তো বড়, তার শক্তি বেশি, তাই সে ছোট বোনকে 250 গ্রাম দেয়। এইটি আমার গল্প ভাবনা। ভালো লেগেছে, ভালো লেগেছে দাদা। গল্পের সেন্টিমেন্ট আছে তো। এই দর্শকরা চাইবে ছোট বোন সমান অধিকার অনুযায়ী সমান দুধ পাক। কিন্তু দাদা, এই গল্প ভেঙে হাজার হাজার পর্ব কি করে আবার বলছেন যে কোটি কোটি চরিত্রের সমাবেশ ঘটাবেন? কিভাবে দাদা বলুন দেখিনি? গল্পটার নাম শুনলেই আপনি আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তো গল্পটার নাম কি দাদামশাই? আগেই বলেছি না, গাভীর নামই গল্পের নাম। তাহলে গাভীর নামটা কি দাদা? তিস্তা। আগে কি বললেন? তিস্তা। তার মানে আপনি ওই তিস্তা নদীর পানির চুক্তির ইস্যুটা নিয়ে?
যুগ যুগ ধরে এদেশের কোটি কোটি মানুষ তিস্তার পানি নিয়ে দাদা, দাদা কি বাথরুমে? দাদা, দাদা, আমার খোঁজ পাইছি। যশোরের এক আশ্রমে থাকে, মানুষের সেবা যত্ন করে। রমা বিয়ে করেনি? বিয়ে করলে কি কেউ আশ্রমে থাকে? দাদা, রমার খোঁজ নিতে গিয়ে জানলাম যে সে শান্তিনিকেতনে পড়ার সময় কলকাতার একজনকে ভালোবাসছিল। ছেলেটা তো আর বিয়ে করে নাই, এই জন্য রমা আর সারা জীবনে বিয়ে করে নাই। কি অদ্ভুত, তাই না? দাদা, রমাকে যে ধোকা দিয়েছে তাকে কি আপনি চিনেন? ধোকা না, ধোকা না। সেই সময় যুবকদের মাঝে নকশাল আন্দোলন অনেক জনপ্রিয় হয়েছিল। সিনিয়ররা সারাক্ষণ আমাদের কানে সমাজ বদলের মন্ত্র শোনাতো। এক সময় আমিও সেই আন্দোলনে জড়িয়ে গেলাম, বুঝলে। এদিকে রমার বিয়ের জন্য বাড়ি থেকে চাপ দেওয়া হচ্ছিল। আমি আর রমার সিদ্ধান্ত নিলাম আমরা বিয়ে করব, কিন্তু কিন্তু পার্টি অনুমতি দিল না। আমার কিছুই করার ছিল না। কিন্তু এখন এটা শুনতে আমারও হাস্যকর লাগে, বুঝলে, যে পার্টি অনুমতি দেয়নি জন্যে বিয়ে করিনি। কিন্তু তখন সেটাই ছিল বাস্তবতা। পার্টির আদেশে ভাই ভাইকে খুন করেছে। ইসমাইল, আমি একটু কাইসুল স্যারের কাছে যাব। দাদা মশাই, দাদা মশাই, আমি আপনার তিস্তা গল্পটা নিয়ে দীর্ঘ ধারাবাহিক নাটকটা বানাতে চাই দাদা মশাই। আপনাকে অশেষ ধন্যবাদ। ধন্যবাদ দিয়ে ছোট করবেন না দাদা মশাই। একটা মানুষ সে যে দেশেরই হোক, যে সমাজেরই হোক, তার মাঝে তো একটা নীতিবোধ থাকতে হবে। তাকে দাঁড়াতে হবে ন্যায়ের পক্ষে, আর রুখে দাঁড়াতে হবে অন্যায়ের বিপক্ষে। আপনাকে আবারও ধন্যবাদ। তাহলে আসি দাদা, নমস্কার।
ইসমাইল, তুমি কি আমাকে একটুখানি ওই যশোরের বাসটা ধরিয়ে দেবে? কেন? রমার কাছে যাব।